Dozens were reported dead after 13 জুন ইরানের স্থানীয় সময় ভোররাত হঠাৎই বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে তেহরান। কিছু বুঝে ওঠার আগেই ইরানের পরমাণু বিজ্ঞানী সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা নিহত হন। তেহরানের পাশাপাশি হামলা হয় ফোর্দো, নাতানজ, ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর পারমাণবিক স্থাপনায়ও। বুঝতে আর বাকি থাকে না যে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। হামলার নাম অপারেশন রাইজিং লায়ন। করে বসে থাকেনি ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি দাঁত ভাঙা জবাবের প্রতিশ্রুতি দেন। এর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল অভিমুখে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। মুহুর্মুহু আক্রমণে পর্যদস্ত হয়ে পড়ে তেল আবিব। তবে ইরানের ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ অস্পষ্ট। 12 দিন ধরে চলা এই সংঘাতের পর ইরানের সাধারণ মানুষ বিজয় উল্লাস করলেও চিন্তার ভাঁজ পড়েছে দেশটির ইসলামিক শাসন ব্যবস্থার হর্তাকর্তাদের কপালে। প্রায় 2 সপ্তাহের সংঘাতে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ধরা পড়েছে। সেই সঙ্গে রয়েছে দেশটির দুর্বল অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক হিসাব নিকাশে ভুল। এর কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানি বিমান বাহিনীর সক্ষমতার অবনতি, ইসলামিক শাসকদের সমান্তরাল সামরিক কাঠামো তৈরি এবং অস্ত্র সংগ্রহে রাশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরতা। 1979 সাল পরবর্তী সময়গুলোতে দশকের পর দশক ধরে ইরানের নীতিগত সিদ্ধান্তগুলো ছিল আত্মঘাতী। একসময়ের পরাক্রমশালী ইরানি বিমান বাহিনীর কাছে বর্তমানে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-4 ফ্যান্টমস, F-5 এর মতো তৃতীয় প্রজন্মের এয়ারক্রাফট, যেখানে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নে ব্যবহার করে পঞ্চম প্রজন্মের F-35 এর মতো যুদ্ধ বিমান। ফলে তেহরানকে সহজেই ধরাশায়ী করতে সক্ষম হয় তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, দশকের পর দশক বিমান বাহিনীকে হেলা করে এসেছে ইরান। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের দীর্ঘমেয়াদে যে ক্ষতি করেছে তা 12 দিনের সংঘাতে প্রকাশ পেয়েছে। ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানি বিমান বাহিনীকে ফ্লাইং মিউজিয়াম নামে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তার উপর 1979 পর রাজনৈতিক নিয়ন্ত্রণকে সুসংহত করতে গিয়ে একটি সমান্তরাল সামরিক কাঠামো দাঁড় করায় ইরান। ফলে ইরান রেভলিউশনারি গার্ড কর্পস IRGC পায় প্রচলিত সামরিক বাহিনীর চেয়ে বেশি ক্ষমতা। IRGCর স্ট্র্যাটেজিক আর্ম ইরানের স্ট্র্যাটেজিক মিসাইল প্রোগ্রাম এবং এয়ার আর্ম পরিচালনা করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দুটি সক্রিয় বিমান বাহিনী এবং তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকলে শত্রু মোকাবেলায় হিমশিম খেতে হয়, তা জুন মাসের সংঘাতেই খোলাসা হয়ে গেছে। তেহরান তার অভ্যন্তরীণ রাজনীতিকে পোক্ত করতে গিয়ে ভূ রাজনৈতিক দিককে অবহেলা করেছে। প্রযুক্তিগত এমনকি অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এরই সুযোগে ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এমনটাই মনে করেন ইরানের সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ আহমেদিনেজাদ সহ IRGCর মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজিজাদে। ইরান ইসরায়েল সংঘাতের দিনগুলোতে নতুন করে সংকট দেখা যায় উপসাগরে অবস্থিত ইরানি যুদ্ধজাহাজগুলোতেও। জিপিএস সিগন্যাল ব্যাহত হওয়ায় ইরান পশ্চিমা নেভিগেশন সিস্টেম GPS এর বদলে ঝুঁকছে চীনা নেভিগেশন সিস্টেম বেইডোতে। এটি শুধু পশ্চিমাদের জন্য স্পষ্ট বার্তাই নয়, বরং পশ্চিমাদের তৈরি ও নিয়ন্ত্রিত নেভিগেশন সিস্টেমের ওপর সংবেদনশীল তথ্য নিয়ে যে চোখ বন্ধ করে ভরসা করা যায় না সেদিকেও ইঙ্গিত করে। ইরান চীন থেকে উন্নত প্রযুক্তির চীনা SAMS এবং AEWACS যুদ্ধবিমান কিনবে, এমনটাও শোনা যাচ্ছে। প্রশ্ন আসে, চীন কি ইরানকে সামরিক এবং প্রযুক্তিগত সাহায্য করতে পারবে? পশ্চিমারা কি চুপ করে দেখবে? উপসাগরীয় দেশগুলোর পদক্ষেপই বা কি হবে? তেহরানকে সাহায্য করার সামর্থ্য বেইজিং এর আছে, তবে তা হবে বেশ চ্যালেঞ্জিং। যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হওয়ার সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি বাড়বে। বিশ্ববাজারে চীনা প্রযুক্তির নামডাক নিয়ে এমনিতেই আতঙ্কে ভোগে যুক্তরাষ্ট্র। ইরান চীনের নতুন এই সম্পর্ক পুনরায় উত্তেজনা ছড়াতে পারে। তবে অদূর ভবিষ্যতেই ইরানের পক্ষে এতগুলো কমতি পূরণ করা সম্ভব হবে কি হবে না তা সময়ই বলে দেবে। দেশ টিভি।